আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘের আড়ালে তুমি গল্পের ৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হাঁটতে হাঁটতে প্রথমে রোনার বাসার মোড় এলো। রোনা আহনাফের পাঞ্জাবির হাতাটা ধরে টেনে বলল, আহনাফ আর কত দূর হাঁটাবি? আমার পা তো এখনই অবশ হয়ে আসছে। আহনাফ হাই তুলতে তুলতে রোনার বাসার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, নে, পৌঁছে গেছিস। কাল সকালে যেন আবার স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়িস না। রোনা মিষ্টি করে হেসে আহনাফকে টাটা দিয়ে ভেতরে ঢুকে গেল। আহনাফও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু ধরলো। পমা সাদ্দামকে বিদায় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়তেই তিথি দেখলো তার পালানোর শেষ আশাটুকু শেষ। সে তখনও এক পা খালি রেখে অন্য পায়ে স্যান্ডেল ঘষতে ঘষতে দাঁড়িয়ে কাবির পকেট থেকে চাবি বের করে খুব আয়েশ করে গেটটা খুলে দিল। কাবির তিথির দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে বলল, কি তিথি, এখন তুমি কার ভরসায় এখানে দাঁড়িয়ে আছো? বাড়ির ভেতরে চলো, রাত ৩টা বাজে। তিথি ভ্রু কুঁচকে বলল, বোমা তো ওর নিজের ঘরেই যাচ্ছে, আমি ওর সাথেই থাকবো, আপনারা তো খুশি হওয়ার কিছু নেই। কাবির ভিতরে ঢুকতে ঢুকতে খুব শান্ত গলায় বলল, বোমা তো নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেবে। আর তোমাকে তো বলেছি তো ছিল যে সেই বাদুড় কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। এক রুমে ভয় পেলে তখন কে বাঁচাবে? তার চেয়ে ভালো আমার রুমে গিয়ে শান্তিতে বসি, অনেক হিসাব বাকি আছে আমাদের। দিদি বড় বড় চোখ করে তাকালো। সে বুঝতে পারলো আজ রাতে কাবির সাহেবের এই হিংস্রগিরি থেকে মুক্তি পাওয়া কঠিন। কিছুক্ষণ পর বিছানার এক কোণায় বসে তিথি যখন নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল, ঠিক তখনই কাবির আলমারি থেকে তলে বের করে বাথরুমের দিকে হাঁটা দিল। দরজার কাছে গিয়ে সে হঠাৎ থেমে গিয়ে তিথির দিকে ঘুরে তাকালো। কাবিরের চোখে সেই চেনা দুষ্টুমি। সে খুব গম্ভীর গলায় বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি, খবরদার বিবিজান রুমের বাইরে পা রাখবে না। পমা কিন্তু ওর ঘরের দরজা ভেতর থেকে লক করে দিয়েছে, আর পুরো বাড়ি এখন অন্ধকার। কোনো বাদুড় যদি তোমাকে একা পেয়ে অ্যাটাক করে, আমি কিন্তু বাথরুম থেকে বাঁচানোর জন্য দৌড়ে আসতে পারবো না। তিথি একটা বালিশ জড়িয়ে ধরে মুখ ভেঙচি করে বলে, আপনি জানতো আমি কোথাও যাচ্ছি না। মুস্কি এসে কাবির ওয়াশরুমে ঢুকে গেল। কাবিরের রুমের উজ্জ্বল আলোয় এখন সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ঝকঝকে সাদা দেওয়াল আর দামি আসবাবপত্রের মাঝে রুমের কোণায় বসে তিথি তখন ঘামছে। বাইরে বৃষ্টি না থাকলেও রুমের ভেতর এসি একদম 18 ডিগ্রিতে চলছে, কিন্তু তিথির মনে হচ্ছে তার চারপাশ দিয়ে গরম হাওয়া বয়ে যাচ্ছে। নার্ভাস হওয়ার কারণে এসির কনকনে ঠান্ডাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। এদিকে কাবির শাওয়ার নিতে গিয়ে ভাবছে, আজকে সব ভুল বুঝাবুঝি মিটমাট করে ফেলতে হবে। তিথিকে অনেক কষ্ট দিয়েছি আর না। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে বের হলো কাবির। তিথি জানালার দিক থেকে মুখ ফেরাতেই তার হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। কাবির বাথরুম থেকে বের হয়েছে মাত্র, পরনে তার শুধু একটা কালো ট্রাউজার, উদ্বাঙ্গ পুরোপুরি উন্মুক্ত। এসি ঠান্ডা বাতাসে তার সুঠাম শরীরে ছোট্ট ছোট্ট কাঁপুনি দিলেও তার চলাফেরার এক রাজকীয় ভাব। ল্যাম্পশেড আর সিলিংয়ের উজ্জ্বল আলোয় কাবিরের জিম করা নিখুঁত সিক্স প্যাক অপসগুলো একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। চৌরাকাদার বুকের সুঠাম পেশিগুলো থেকে তখনও পানির কণা গড়িয়ে নামছে। চুলের অগ্রভাগ থেকে চুইয়ে পড়া পানি তার সিক্স প্যাকের খাঁজ বেয়ে নিচে নেমে যাচ্ছে। তিথি দ্রুত চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু এসির ঠান্ডাতে সে এখনও রীতিমতো ঘামছে। সে তোতলামি করে বলল, আপনি আপনি শার্ট পরেননি কেন? অসভ্যের মতো এভাবে কেন ঘুরছেন? আর এসিটা কি একটু কমানো যায় না? আমি 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 কেমন জানি লাগছে। কাবির মুচকে হাসলো। সে তোয়ালেটা পাশে রেখে ধীর পায়ে তিথির দিকে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপে তার শরীরের পেশিগুলো যেন কথা বলছে। সে তিথির একদম সামনে এসে ঝুঁকে দাঁড়ালো। কাবিরের শরীরের সেই সতেজ ঘ্রাণ আর এসি ঠান্ডা হওয়ায় তিথির মাথা ঝিমঝিম করতে লাগলো। আবির খুব নিচু সুরে বলল, নিজের ঘরে কি কেউ শার্ট পরে থাকে বিবিজান? আর তুমি তো আমাকে ইতালিয়ান সিও বলেছো। দেখো তো তোমার সিও এর বডি বিল্ডিং কি ইতালিয়ান মডেলদের চেয়ে খুব একটা খারাপ? তুমি ঘামছো কেন? এসি তো 18তে চলছে।
তিথি বালিশটা বুকের কাছে টেনে নিয়ে চিৎকার করে বলল, আপনি আপনি খুব খারাপ। আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে লজ্জা দিচ্ছেন। যান, শার্ট পরে আসুন। কাবির এবার তিথির খুব কাছে গিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, শশীলজের সেই গম্বুজে অন্ধকারে যখন আমার উপর পড়েছিলি তখন তো শরীরটা বেশ শক্ত মনে হয়েছিল, তাই না? এখন এই আলোতে দেখতে সমস্যা কি? তোমার কি ভয় লাগছে বিবিজন? নাকি আমার এই সিক্স প্যাক দেখে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে? তৃতীয়বার অসহায়ভাবে কাবিরের চোখের দিকে তাকালো। উজ্জ্বল আলোয় কাবিরের সেই পেশিবহুল শরীর আর চাঞ্চল্য চোখের চাহনিতে তিথি যেন হারিয়ে যাচ্ছে। সে আমতা আমতা করে বলল, আপনি একদম বাজে কথা বলবেন না। আপনার হার্টবিট বেশি, আমার না। কাবির হো হো করে হেসে উঠল। সে তিথির একদম কাছে এসে তার চিবুকটা আঙ্গুল দিয়ে উঁচিয়ে ধরল। তাহলে হাত দিয়ে পরীক্ষা করে দেখো না কার হার্টবিট বেশি। তিথি লজ্জায় লাল হয়ে গেল। সে ভাবল শশীলজের বাদুরটার চেয়ে এই শার্টলেস সিংহটা অনেক বেশি বিপজ্জনক। তিথি বাথরুম থেকে ফ্রেশ হয়ে যখন বের হলো তার অস্তিত্ব তখন চরমে। কাবিরের দেওয়া একটা বড় সাইজের টি শার্ট আর ট্রাউজার পরেছে সে, যেটা তার গায়ে রীতিমতো ঝুলছে। এসি ঠান্ডায় তার হাত পা হিম হয়ে আসছে, কিন্তু ঘাড়ের কাছে নার্ভাসনেসের সেই ঘামটা তখনও শুকোয়নি। রুমে ঢুকেই তিথি দেখলো কাবির তখনও শার্টলেস অবস্থা বিছানায় হেলান দিয়ে বসে আছে। কোলে তার ল্যাপটপ, আঙ্গুলগুলো কিবোর্ডের উপর দ্রুত চলছে। তিথিকে ঘরে ঢুকতে দেখেই সে একবার চোখ তুলে তাকালো, তারপর আবার ল্যাপটপ স্ক্রিনে মন দিল। তিথি আমতা আমতা করে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনি আপনি কি এখনো কাজ করছেন? আমি কি পমার রুমে চলে যাব? কাবির ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই গম্ভীর গলায় বলল, বসে থাকো তিথি বিবি, আর খবরদার পমার রুমের কথা মুখে আনবে না। আমি একটা ইমেল পাঠাচ্ছি, শেষ হলেই তোমার সাথে কথা বলছি। তিথি বিছানার একদম শেষ মাথায় কোনো মতে একটু জায়গা করে বসলো। সে এতই নার্ভাস যে নিজের নখ খুঁটছে আর কিছুক্ষণ পর পর ওড়না ছাড়াই নিজের গলা মুছছে। এসির ঠান্ডা বাতাস তার গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, কিন্তু কাবিরের সেই অদনগ্ন শরীরের উপস্থিতি তাকে আরও বেশি অস্থির করে তুলছে। কাবির আর চোখে তিথির এই অবস্থাটা দেখছে আর মনে মনে চরম মজা নিচ্ছে। তিথি যে কতটা অপ্রস্তুত সেটা তার লাল হয়ে যাওয়া কান দেখলেই বোঝা যাচ্ছে। কাবির হঠাৎ ল্যাপটপটা একপাশে রেখে তিথির দিকে একটু এগিয়ে এলো। কি ব্যাপার বিবিজান, তুমি কি আজ সারা রাত এভাবেই মূর্তির মতো বসে থাকবে? এসি কি আরও কমিয়ে দেব? তুমি তো দেখছি কাঁপছো। তিথি ধরপড় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। না না, ঠিক আছে, আপনি আপনি শার্ট পরুন না প্লিজ। আপনার কি ঠান্ডা লাগে না? কাবির এবার ল্যাপটপ বন্ধ করে সরাসরি তিথির সামনে এসে হাঁটু গেড়ে বসলো। সে তিথির একদম কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমার কেন জানি ঠান্ডা লাগছে না বিবিজান, বরং তোমাকে এত নার্ভাস দেখে আমার বেশ গরম লাগছে। তুমি ঘামছো কেন বলো তো? 18 ডিগ্রি এসে কি তোমার টেনশন কমাতে পারছে না? তৃতীয়বার অসহায়ভাবে বিছানার চাদর খামচে ধরল। কাবিরের পেশিবহুল শরীরের উষ্ণতা সে খুব কাছ থেকে অনুভব করছে। সে কাঁপাকাঁপি গলায় বলল, আপনি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমি কেন ঘামবো? আমি তো জাস্ট একটু ক্লান্ত। কাবির মুচকি এসে তিথির একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। তার হাতের স্পর্শে তিথি যেন কারেন্টের মতো শক খেল। ক্লান্ত? নাকি শশীলজের সেই গম্বুজের স্মৃতিগুলো তোমাকে শান্তি দিচ্ছে না? বলো তো বিবি, আমার ল্যাপটপে কাজ করার চেয়ে তোমাকে এভাবে নাজেহাল করতে আমার কেন এত ভাল লাগছে? তিথি দেখলো কাবির সাহেব তাকে নিয়ে রীতিমতো খেলছেন। তার এই নার্ভাস হওয়ায় কাবিরের জন্য বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। তিথি মুখ নিচু করে বিড়বিড় করলো, আপনি একটা আস্ত শয়তান। আপনার এই বডি দেখিয়ে মানুষকে ভয় দেখানো বন্ধ করুন। কাবির তিথির হাতটা আরেকটু জোরে চেপে ধরে বলল, ভয় দেখাচ্ছি না বিবিজান, তোমাকে শুধু এই উজ্জ্বল আলোয় একটু ভালো করে দেখছি। এখন তো আর পাদু নেই, এখন শুধু আমি আর তুমি। বলো তো এখন পালিয়ে কোথায় যাবে? আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।